সুয়েজ স্টুডিও বাংলা। কল্পনা করা যাক এমন একটি দৃশ্যপট, বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ বড়সড় একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের প্রচুর অস্ত্র এবং গোলাবারুদ প্রয়োজন। তারা তাদের বহু পুরনো অত্যন্ত নির্ভরযোগ্য একটি সরবরাহকারী দেশের কাছে গেল অস্ত্রের চালান বুঝে নিতে। আচ্ছা। কিন্তু সেই সরবরাহকারী দেশ, যাদের অর্থনীতির একটা বড় অংশই চলে এই উচ্চ প্রযুক্তির সরঞ্জাম বিক্রির ওপর, তারা সরাসরি মুখের ওপর বলে দিল, দুঃখিত, আপনাদের কাছে আর একটি গুলিও বিক্রি করা সম্ভব নয়। বাপরে, একেবারে সরাসরি? হ্যাঁ, একেবারে সরাসরি, এবং কোনো রাজনৈতিক ক্ষোভ থেকে নয়, বরং সম্পূর্ণ আইনি বাধ্যবাধকতা থেকে। আর ঠিক এই ঘটনাই ঘটেছে 2026 সালের মার্চ মাসে। সুইস ফেডারেল কাউন্সিল যখন ঘোষণা করল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে কোনো অস্ত্র রপ্তানি করবে না, তখন পুরো আন্তর্জাতিক মহলে রীতিমতো একটি ধাক্কা লেগেছে। লাগারই তো কথা। একদম। কারণ যুক্তরাষ্ট্র শুধু সুইসদের অন্যতম বড় ক্রেতাই নয়, বরং ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিত্র। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত বিশ্বমঞ্চে তাদের বিখ্যাত যে নিরপেক্ষতা নীতি রয়েছে তার সম্ভবত সবচেয়ে বড় এবং রূঢ় অগ্নিপরীক্ষা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি, কারণ শুরুতেই আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা বিষয় খুব স্পষ্ট করে দেওয়া দরকার। অবশ্যই। আমরা আজকের এই গভীর বিশ্লেষণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা অন্যান্য রাজনীতিক বিষয়ে কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না। একদমই না। বরং মূল সোর্সগুলোতে যা বলা হয়েছে শুধুমাত্র তার বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো আমার কাছে এখানেই সবচেয়ে বড় খটকা লাগে। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হতে পারে, আপনি যখন যুদ্ধের এক পক্ষকে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে, অস্ত্র দেওয়া বন্ধ করে দিচ্ছেন, তখন তো পরোক্ষভাবে আপনি তাদের প্রতিপক্ষকেই সাহায্য করছেন। একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ ব্যাপার, তাই তো? হ্যাঁ, এটা কি এক ধরনের পক্ষ নেওয়া হয়ে গেল না? নিরপেক্ষতার সংজ্ঞার সাথে এটি কিভাবে খাপ খায়? আমার তো মনে হচ্ছে এটি অনেকটা এমন যে রেফারি হঠাৎ করে কোনো দলকে বাঁশি বিক্রি করতে অস্বীকৃতি জানাচ্ছেন, কারণ খেলাটা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা হলো, প্রথম দর্শনে এটিকে একটি কূটনৈতিক বয়কট মনে হয়, স্বাভাবিক। কিন্তু সুইজারল্যান্ডের এই নিরপেক্ষতা কোনো আবেগের ওপর ভিত্তি করে চলে না। আচ্ছা। এটি চলে একেবারে গাণিতিক এবং আইনি কাঠামোর উপর। সুইজারল্যান্ডের একটি সুনির্দিষ্ট আইন রয়েছে, যা ওয়ার ম্যাটেরিয়াল অ্যাক্ট বা যুদ্ধ সরঞ্জাম আইন নামে পরিচিত। এই আইনের মেকানিজমটি বলতে পারেন একটি স্বয়ংক্রিয় সুইচের মতো কাজ করে। স্বয়ংক্রিয় সুইচ? হ্যাঁ, ধরুন যখন বিশ্বের কোনো প্রান্তে নতুন করে কোনো যুদ্ধ শুরু হয় এবং কোনো দেশ তাতে সরাসরি জড়িয়ে পড়ে, তখন সুইস আইনে সেই সুইচটি স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যায়। ও, বুঝতে পেরেছি। ফেডারেল কাউন্সিল এখানে বসে বসে রাজনৈতিক হিসাব নিকাশ করেনি যে তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে নাকি ইরানকে। আইন বলছে, যেহেতু যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে লিপ্ত, তাই সেখানে কোনো যুদ্ধাস্ত্র পাঠানো যাবে না। ইসরায়েল এবং ইরানের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। এটি সম্পূর্ণ একটি অন্ধ আইনি প্রক্রিয়া? ঠিক তাই, যেখানে মিত্র বা শত্রু বলে আলাদা কিছু নেই। অর্থাৎ ওয়াশিংটন থেকে যতই কূটনৈতিক চাপ আসুক না কেন, সুইস সরকার শুধু কাঁধ ঝাঁকিয়ে বলতে পারে, আমাদের কিছু করার নেই, আইনই এমন। একদম। কিন্তু সোর্স ঘাটতে গিয়ে একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয় চোখে পড়ল। তারা নতুন রপ্তানি বন্ধ করেছে ঠিকই, কিন্তু আগে থেকে যে লাইসেন্সগুলো দেওয়া ছিল সেগুলো ঢালাওভাবে বাতিল করেনি। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, বরং অর্থনীতি, পররাষ্ট্র এবং প্রতিরক্ষা দপ্তরের সমন্বয়ে গঠিত একটি আন্তমন্ত্রণালয় বিশেষজ্ঞ দল সেগুলো নিয়মিত পর্যালোচনা করছে। যদি আইন এতই অন্ধ হয়, তবে এই পুরনো চুক্তিগুলো নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ কেন? কারণ আন্তর্জাতিক আইন এবং বাণিজ্যিক চুক্তির মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়, যাকে আইনি ভাষায় বলা যায় প্রপোর্শনালিটি বা আনুপাতিকতা। আচ্ছা। একটি দেশ হিসেবে সুইজারল্যান্ড চাইলেই হুট করে সব ব্যবসায়িক চুক্তি বাতিল করে নিজেদের সাপ্লাই চেইনের সুনাম ক্ষুণ্ণ করতে পারে না। ওই বিশেষজ্ঞ দলের মূল কাজ হল এন্ড ইউজার সার্টিফিকেট বা চূড়ান্ত ব্যবহারকারীর সনদপত্রগুলো যাচাই করা। একটু বুঝিয়ে বলবেন? তারা দেখছে যে, ধরুন
সুইস কোম্পানির তৈরি একটি নির্দিষ্ট রাডার সিস্টেম বা যোগাযোগ সরঞ্জাম কি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, নাকি সেটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিরক্ষার জন্য অন্য কোনো ঘাঁটিতে পড়ে আছে? ও আচ্ছা। হ্যাঁ, যদি দেখা যায় যে কোনো নির্দিষ্ট সরঞ্জাম সরাসরি সংঘাতকে উস্টে দিচ্ছে, কেবল তখনই সেই লাইসেন্সটি স্থগিত করা হচ্ছে। বুঝতে পেরেছি। তার মানে তারা চোখ বন্ধ করে সব দরজা একেবারে বন্ধ করে দিচ্ছে না, বরং একটি ফিল্টার বসিয়েছে। ঠিক তাই। কিন্তু এই অস্ত্র রপ্তানি বন্ধ করার ফলে তৈরি হওয়া বিশাল শূন্যস্থানটি আমাদের আলোচনার পরবর্তী ধাপে নিয়ে যায়। সুইজারল্যান্ড যদি বাইরের বিশ্বে অস্ত্র বিক্রি করা কমিয়ে দেয় এবং নিজেদের এই কঠোর নিরপেক্ষতার কারণে আন্তর্জাতিক মিত্রদের বিরাগভাজন হয়, তবে কোনো বিপদে তারা নিজেদের রক্ষা করবে কিভাবে? কারণ সোর্স বলছে সুইস প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ফিস্টার ৩.৪ বিলিয়ন সুইস ফ্র্যাঙ্কের একটি বিশাল সামরিক বিনিয়োগ পরিকল্পনার কথা ঘোষণা করেছে। ঠিক, এবং এই বাজেটটি শুধু অঙ্কের দিক থেকেই বিশাল নয়, বরং এটি ইউরোপের নিরাপত্তা চিন্তাধারায় একটি বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দেয়। ৩.৪ বিলিয়ন কিন্তু মুখের কথা নয়। মোটেও না। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, ইউক্রেন সংঘাত এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধ আর শুধু সীমানায় ট্যাঙ্ক বা পদাতিক বাহিনী দিয়ে হয় না। একদমই না, এখন তো সব হাইটেক। হ্যাঁ, তাই সুইজারল্যান্ড বুঝতে পেরেছে যে আইনি নিরপেক্ষতা তাদের আকাশসীমা বা সার্ভারকে রক্ষা করতে পারবে না, তাদের সক্রিয় প্রতিরক্ষায় যেতেই হবে। এই 3.4 বিলিয়ন ফ্র্যাঙ্কের বিভাজনটা একটু খেয়াল করুন। ড্রোন প্রতিরক্ষায় 70 মিলিয়ন, সাইবার ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধে 240 মিলিয়ন, এবং সবচেয়ে বড় অংশ মানে প্রায় 1 বিলিয়ন ফ্র্যাঙ্ক বরাদ্দ দেওয়া হয়েছে গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স বা আইরিস-টি এসএলএম সিস্টেমের জন্য। হ্যাঁ, আকাশ প্রতিরক্ষার ওপর বিশাল জোর দেয়া হচ্ছে। এর পাশাপাশি মুদ্রাস্ফীতির কারণে F-35 ফাইটার জেটের জন্য আরও 394 মিলিয়ন অতিরিক্ত লাগছে, যার ফলে প্লেনের সংখ্যা কমিয়ে 30টিতে নামিয়ে আনতে হয়েছে। ঠিক। কিন্তু এই পুরো বাজেটের সবচেয়ে বিতর্কিত অংশটি হল এর অর্থের যোগান। সোর্সে বলা হচ্ছে এই বিশাল সামরিক খাতের ব্যয় মেটানো হবে ভ্যাট বা মূল্য সংযোজন কর বৃদ্ধির মাধ্যমে। এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। এখানেই আমার একটি বড় আপত্তি আছে। মানে তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? ভ্যাট একটি রিগ্রেসিভ বা পশ্চাৎগামী কর। এর মানে হলো জুরিক শহরের একজন মাল্টিমিলিয়নের ব্যাংকার এবং একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুজনকে সুপার শপ থেকে এক প্যাকেট দুধ কেনার সময় একই হারে অতিরিক্ত কর দিতে হবে। হ্যাঁ, বিষয়টা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সাইবার নিরাপত্তা বা মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য সাধারণ মানুষের প্রাত্যহিক খরচের উপর কেন এই বোঝা চাপানো হচ্ছে? সাধারণ মানুষ কি এতে রাজি হবে? এই প্রশ্নটি বর্তমানে সুইস অভ্যন্তরীণ রাজনীতির সবচেয়ে উত্তপ্ত বিতর্কের বিষয়। আপনি একদম যৌক্তিক একটা পয়েন্ট তুলেছেন। সাধারণত সামরিক বাজেট তো আয়কর বা কর্পোরেট ট্যাক্স থেকেই আসা উচিত। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে মেকানিজমটা একটু ভিন্নভাবে কাজ করছে। সুইজারল্যান্ডের কর ব্যবস্থা অত্যন্ত বিকেন্দ্রীভূত। সেখানে আয়কর বা অন্যান্য ডিরেক্ট ট্যাক্স বাড়াতে গেলে বিভিন্ন ক্যান্টন বা প্রদেশের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা ও ভোটাভুটির প্রয়োজন হয়। মানে লাল ফিতার দৌরাত্ম্য। হ্যাঁ, যা কয়েক বছর পর্যন্ত ঝুলে থাকতে পারে। অন্যদিকে হাইব্রিড যুদ্ধ এবং সাইবার হুমকির কারণে সুইস সেনাবাহিনীর এই মুহূর্তে প্রচুর তরল অর্থের প্রয়োজন। ভ্যাট হল এমন একটি মেকানিজম যা সরাসরি এবং খুব দ্রুত ফেডারেল সরকারের কোষাগারে অর্থ জমা করে। ইনস্ট্যান্ট ক্যাশ বলা যায়। ঠিক। সরকার যুক্তি দিচ্ছে যে দেশের সাইবার গ্রিড বা বিদ্যুৎ ব্যবস্থা যদি হ্যাকারদের কবলে পড়ে, তবে ধনী গরিব নির্বিশেষে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই জাতীয় নিরাপত্তার এই বিলটি পুরো জনসংখ্যাকেই বহন করতে হবে। কিন্তু সাধারণ মানুষের উপর এই অর্থনৈতিক চাপ তো শুধু ভ্যাটের মধ্যেই সীমাবদ্ধ নেই। সামরিক খাতে এই বিপুল ব্যয় এমন একটা সময় আসছে যখন দেশের সামগ্রিক অর্থনীতি এমনিতেই কিছুটা চাপের মুখে। সেকো রিপোর্টের কথা বলছেন তো? হ্যাঁ। আমরা যদি সেকো বা সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের সাম্প্রতিক রিপোর্টের দিকে তাকাই, তবে চিত্রটা বেশ আশঙ্কাজনক মনে হয়। তারা 2026 সালে অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস 1.1% থেকে কমিয়ে 1% নির্ধারণ করেছে। একই সাথে বলা হচ্ছে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন 0.4% এবং বেকারত্বের হার 3.0% পৌঁছাতে পারে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। বৈশ্বিক প্রেক্ষাপটে 1.0% প্রবৃদ্ধি বা 3.0% বেকারত্বের হার হয়তো খুব একটা খারাপ মনে হবে না,
কিন্তু সুইস অর্থনীতির কাঠামোর জন্য এটি একটি বড় ধাক্কা। সেটাই। সুইজারল্যান্ডের অর্থনীতি মূলত হাই এন্ড ম্যানুফ্যাকচারিং, ফার্মাসিউটিক্যালস এবং আর্থিক সেবার উপর নির্ভরশীল। নিরপেক্ষ রাষ্ট্র হলেও বৈশ্বিক জ্বালানি সংকট থেকে তো তারা মুক্ত নয়। একদমই না। যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম বেড়ে যায়, তখন তার চেইন রিঅ্যাকশন এসে পড়ে পুরো ইউরোপের উপর। জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলোতে যখন উৎপাদন খরচ বাড়ে এবং অর্থনীতি ধীর হয়ে যায়, তখন তারা সুইস কারখানাগুলো থেকে দামি যন্ত্রপাতি বা পার্টস কেনা কমিয়ে দেয়। তার মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে কেউ হাঁচি দিলে সুইস অর্থনীতিতে যেন সর্দি লাগছে। হাহা, উপমাটা দারুণ দিয়েছেন। বিশ্বায়নের এই যুগে কেউ আসলেই পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে পারে না। এবং ঠিক এখানেই সুইস ফ্র্যাঙ্কের সেই বিখ্যাত সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় হওয়ার বিষয়টি একটি ডবল এজড সোর্ড বা দ্বিমুখী তলোয়ার হিসেবে কাজ করে, তাই তো? ঠিক ধরেছেন। যখনই বিশ্বে কোনো অস্থিরতা দেখা দেয়, তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে সুইস ফ্র্যাঙ্ক কিনে মজুত করতে শুরু করে। এর ফলে ফ্র্যাঙ্কের মান অস্বাভাবিকভাবে বেড়ে যায়। একদম সঠিক বিশ্লেষণ। শক্তিশালী সুইস ফ্র্যাঙ্ক দেশের সাধারণ মানুষের জন্য একদিক থেকে ভালো, কারণ তারা যখন বিদেশ থেকে তেল বা অন্যান্য ভোগ্যপণ্য আমদানি করে, তখন তাদের খরচ তুলনামূলক কম হয়। আচ্ছা। এই কারণে সুইজারল্যান্ডের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি মাত্র 0.4% আটকে আছে, যেখানে পার্শ্ববর্তী অনেক দেশেই তা কয়েক গুণ বেশি। কিন্তু মুদ্রার এই শক্তিশালী মানের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সুইস রপ্তানিকারকরা। হ্যাঁ, জিনিসপত্রের দাম তো বিদেশিদের কাছে বেড়ে যায়। ঠিক তাই, একটি সুইস ঘড়ি বা মেশিনের দাম যখন বিদেশি ক্রেতাদের কাছে হঠাৎ করে 10-15% বেশি মনে হয় শুধু এক্সচেঞ্জ রেটের কারণে, তখন তারা বিকল্প খুঁজতে শুরু করে। রপ্তানি কমে গেলে কারখানায় উৎপাদন কমে এবং তখনই বেকারত্বের হার 3.0% দিকে এগোতে থাকে, যা সুইসদের অত্যন্ত ব্যয়বহুল সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা খাতের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। তার মানে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে এমন, বাইরে যুদ্ধের কারণে আপনার প্রধান ক্রেতারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনার মুদ্রার মান বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে আপনার পণ্য প্রতিযোগিতায় টিকতে পারছে না, হ্যাঁ, আর দেশের ভেতরে আপনি ভ্যাট বাড়িয়ে সামরিক বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছেন। এটি একটি ক্লাসিক ইকোনমিক স্কুইজ। আর এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে বাঁচতেই হয়তো সুইজারল্যান্ডটা সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য ট্রেডিং পার্টনার বা প্রতিবেশী ইউরোপীয় ইউনিয়নের দিকে আরও শক্তভাবে হাত বাড়িয়েছে। হ্যাঁ, বাইল্যাটারালস 3 প্যাকেজ। একদম। সোর্স অনুযায়ী সুইস ফেডারেল কাউন্সিল এই বাইল্যাটারালস 3 বা দ্বিপাক্ষিক তৃতীয় প্যাকেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। কিন্তু এই প্যাকেজের ভেতরের শর্তগুলো দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। কেন, কি আছে সেখানে? এর অধীনে সুইজারল্যান্ডকে 94টি ইইউ আইন বা ইউরোপিয়ান ইউনিয়নের লেজিসলেটিভ অ্যাক্টস এবং 3টি নতুন ফেডারাল আইন নিজেদের সিস্টেমে অন্তর্ভুক্ত করতে হবে। এটা কি পরোক্ষভাবে নিজেদের আইনি ও রাজনৈতিক সার্বভৌমত্ব ব্রাসেলসের হাতে তুলে দেওয়া নয়? দেখুন, এটি সুইজারল্যান্ডের গত 25 বছরের ইতিহাসের অন্যতম জটিল একটি ভূরাজনৈতিক দরাবাজির খেলা। মনে রাখতে হবে, 2021 সালে সুইজারল্যান্ড ইইউর সাথে একটি সামগ্রিক ফ্রেমওয়ার্ক চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। হ্যাঁ, তখন তো তারা নিজেদের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত ছিল। ঠিক। কিন্তু এখন যখন বৈশ্বিক অর্থনীতি টলটলায়মান, তখন ইউরোপের এই সিঙ্গল মার্কেট বা একক বাজারে নিজেদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। 94টি ইইউ আইন সরাসরি গ্রহণ করার বিষয়টি শুনতে যতটা ভয়ঙ্কর মনে হয়, মেকানিজমটি আসলে ততটা ঢালাও নয়। মানে তারা বেছে বেছে আইনগুলো নিচ্ছে? হ্যাঁ, এগুলো মূলত নির্দিষ্ট কিছু খাতের জন্য প্রযোজ্য, যেমন ধরুন বিদ্যুৎ গ্রিড শেয়ারিং, স্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হরাইজন ইউরোপ গবেষণা প্রকল্পে সুইজারল্যান্ডের অংশগ্রহণ। ইটিএইচ জিউরিখ বা ইপিএফএল এর মতো বিশ্বমানের সুইস বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এই ফান্ডিং এবং ইউরোপীয় গবেষকদের সাথে অবাধ তথ্য আদান প্রদান কিন্তু বাঁচা মরার প্রশ্ন। বুঝতে পারছি। বিষয়টা অনেকটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম আপডেট করার মতো। এটি অত্যন্ত জটিল, কিন্তু সিস্টেম যাতে ক্র্যাশ না করে তার জন্য এটি ভীষণ জরুরি। দারুণ বলেছেন। কিন্তু এই চুক্তির সবচেয়ে বড় আপত্তির জায়গাটি তো ছিল শ্রমিকদের মজুরি। সুইজারল্যান্ডে জীবনযাত্রার ব্যয় ইউরোপের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি, এবং সেখানে ন্যূনতম মজুরিও অনেক উঁচু। ওয়েজ প্রোটেকশন।
সুইস ট্রেড ইউনিয়নগুলোর সবচেয়ে বড় ভয় ছিল যে ইউর সাথে সীমানা উন্মুক্ত বা আইন শিথিল করলে জার্মানি, ফ্রান্স বা ইতালি থেকে সস্তা শ্রম হুড়মুড় করে সুইস বাজারে ঢুকে পড়বে এবং স্থানীয় শ্রমিকদের পথে বসাবে। এই সমস্যার সমাধান তারা কিভাবে করল? ঠিক ওই ৩টি নতুন ফেডারেল আইনের মাধ্যমে। এই ৩টি আইনকে বলা যেতে পারে ওয়েজ প্রোটেকশন ফায়ারওয়াল বা মজুরি সুরক্ষার দেয়াল। ফায়ারওয়াল কিভাবে কাজ করে এটা? ফেডারেল কাউন্সিল ব্রাসেলসের সাথে এমনভাবে দরকষাকষি করেছে যাতে ইউরোপীয় ইউনিয়নের আইনগুলোর মূল কাঠামো ঠিক থাকে, কিন্তু সুইস সীমানার ভেতরে কোনো কোম্পানি বাইরের শ্রমিক আনলে তাকে অবশ্যই সুইস স্ট্যান্ডার্ড অনুযায়ী মজুরি দিতে হবে। ও আচ্ছা, তার মানে বাইরে সস্তা শ্রম আর সস্তা থাকছে না। ঠিক তাই। এটি একটি সূক্ষ্ম আপোষ। ইউ পেয়েছে তাদের আইনের স্বীকৃতি, আর সুইস ইউনিয়নগুলো পেয়েছে তাদের শ্রমিকদের উচ্চ মজুরির আইনি গ্যারান্টি। বাপরে! এই প্যাকেজটি প্রমাণ করে যে কিভাবে একটি দেশ চরম প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থগুলোকে রক্ষা করার জন্য আইনি কূটনীতির সর্বোচ্চ ব্যবহার করতে পারে। এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মানে ওই অস্ত্র রপ্তানি বন্ধ করে নিরপেক্ষতার প্রমাণ দেওয়া, আকাশ প্রতিরক্ষা বা সাইবার সিকিউরিটিতে বিলিয়ন বিলিয়ন ফ্র্যাঙ্ক ঢালা, মুদ্রাস্ফীতির সাথে লড়াই করা এবং ব্রাসেলসের সাথে দিনের পর দিন বসে মজুরি সুরক্ষার চুক্তি করা, এই পুরো বিশাল রাষ্ট্রযন্ত্রটি আসলে দিন শেষে কি অর্জন করতে চাইছে? এর চূড়ান্ত লক্ষ্য কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। উত্তরটা লুকিয়ে আছে আমাদের সোর্সের একেবারে শেষ অংশে। এই সব কিছুর মূল উদ্দেশ্য হল সুইজারল্যান্ডের ভেতরে সেই চিরচেনা প্রশান্তি এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন জীবনযাত্রাকে অক্ষুণ্ণ রাখা। আর এই প্রশান্তির সবচেয়ে নিখুঁত উদাহরণ পাওয়া যায় জ্যান অ্যাডভেঞ্চার্স নামের একটি ট্রাভেল ব্লগের বর্ণনায়। লেক ব্লাউসের কথা বলছেন নেওয়ার মতো। একদম। এটি শুধু একটি হ্রদ নয়, এটি আসলে সুইজারল্যান্ডের সেই প্রতিচ্ছবি যা তারা যে কোনো মূল্যে রক্ষা করতে চায়। এই হ্রদটির একটি বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আচ্ছা। সাধারণত ট্যুরিস্ট গাইডগুলো পর্যটকদের সকালে বা বিকেলে ঘুরতে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু জ্যান অ্যাডভেঞ্চার্সের ব্লগে স্পষ্ট বলা হয়েছে লেক ব্লাউজিতে যাওয়ার একমাত্র মোক্ষম সময় হল ঠিক দুপুরবেলা। দুপুরবেলা কেন? এর পেছনের বিজ্ঞান বা মেকানিজমটি চমৎকার। হ্রদটির চারপাশে এত খাড়া এবং উঁচু পাহাড় দিয়ে ঘেরা যে সকাল বা বিকেলে সূর্যের আলো সরাসরি পানিতে পৌঁছাতেই পারে না। কেবল দুপুরবেলায় সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনই রশ্মি সরাসরি এই খনিজ সমৃদ্ধ পানিতে আঘাত করে। ওয়াও! আর ঠিক সেই মুহূর্তে হ্রদের পানি তার আসল রূপ ধারণ করে, একেবারে স্ফটিক স্বচ্ছ, প্রিস্টিন ব্লু। হ্যাঁ, আমি ছবি দেখেছি, এবং এই স্বচ্ছতা এতটাই নিখুঁত যে পানির বহু নিচে থাকা প্রতিটি পাথর এবং সেখানে থাকা ট্রাউট মাছের খামারের প্রতিটি নড়াচড়া আয়নার মতো স্পষ্ট দেখা যায়। অবিশ্বাস্য। চারপাশের পাইনবন, মাত্র আধা ঘন্টার হাঁটার পথ, আর হ্রদের বুকে ভেসে থাকা ছোট ছোট নৌকা, সব মিলিয়ে এটি এমন একটি পরিবেশ তৈরি করে যা বাইরের পৃথিবীর সমস্ত সংঘাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। একটু চিন্তা করে দেখুন তো বৈপরীত্যটা। একদিকে বার্নের সরকারি কার্যালয়ে বসে মন্ত্রীরা চিন্তা করছেন কিভাবে সাইবার গ্রিড হ্যাকারদের হাত থেকে বাঁচানো যায়, কিভাবে ড্রোন হামলা ঠেকানোর জন্য ভ্যাটের টাকা কাজে লাগানো যায়। হ্যাঁ। আর ঠিক কয়েকশো কিলোমিটার দূরে লেক ব্লাউসির পাড়ে দাঁড়িয়ে একজন মানুষ হয়তো স্রেফ একটা নৌকার ভেসে যাওয়া দেখছেন, সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্তে। এই যে একটি ভৌগোলিক এবং মানসিক দুর্গ তৈরি করা, এটিই তো আসলে আধুনিক সুইজারল্যান্ডের সবচেয়ে বড় সফলতা। ঠিক বলেছেন। একটি দেশের সার্থকতাই এখানেই যে তারা বাইরের পৃথিবীর ঝড়ঝাপটা নিজেদের সীমানার বাইরে আটকে রাখতে পারে। আইনি নিরপেক্ষতা দিয়ে তারা সামরিক সংঘাত থেকে দূরে থাকছে, বিলিয়ন ফ্র্যাঙ্কের বাজেট দিয়ে তারা সাইবার পরিসরকে নিরাপদ করছে, আর ইউ চুক্তির মাধ্যমে তারা নিজেদের অর্থনীতিকে সচল রাখছে। প্রতিটি চুক্তি, প্রতিটি আইন, প্রতিটি ফ্র্যাঙ্কের বিনিয়োগ আসলে এই লেক ব্লাউজির শান্ত জলের মতোই দেশের মানুষের দৈনন্দিন জীবনকে সুরক্ষিত রাখার একটি হাতিয়ার। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে একটি বিষয় পরিষ্কার: নিরপেক্ষতা মানে শুধু হাত গুটিয়ে বসে থাকা নয়। বর্তমান বিশ্বে নিরপেক্ষ থাকার জন্য, নিজের দেশের শান্তি বজায় রাখার জন্য একটি রাষ্ট্রকে আসলে পর্দার আড়ালে প্রতিনিয়ত এক অঘোষিত যুদ্ধে লিপ্ত থাকতে হয়। সেটি আইনি যুদ্ধ হোক, অর্থনৈতিক লড়াই হোক বা সাইবার স্পেসের নীরব লড়াই হোক। খুবই সত্যি কথা। তবে আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটি নতুন চিন্তার জায়গা উন্মুক্ত করে দিতে চাই।
আমরা দেখলাম সুইজারল্যান্ড তাদের ভৌত সীমানা রক্ষা করতে 3.4 বিলিয়ন ফ্র্যাঙ্ক খরচ করছে। হ্যাঁ, তারা তাদের অর্থনৈতিক সীমানা রক্ষা করতেই ইইউ এর সাথে 94টি আইন গ্রহণ করছে। কিন্তু পৃথিবী যখন দ্রুত ডিজিটাল হয়ে যাচ্ছে, মানে সম্পূর্ণভাবে একটি ক্লাউড ভিত্তিক বা ডেটা নির্ভর ডিজিটাল সমাজে পরিণত হচ্ছে, যেখানে কোনো দেশের ভৌগোলিক সীমানার কোনো অস্তিত্বই নেই, সেখানে এই আল্পস পর্বতমালা বা লেক ব্লাউসির মতো স্থানগুলো কিভাবে তাদের নিজস্ব ডিজিটাল পরিচয় বা সংস্কৃতিকে রক্ষা করবে? যখন সার্ভারের কোনো পাসপোর্ট থাকে না, তখন সাইবার স্পেসে এই শত বছরের পুরনো নিরপেক্ষতার সংজ্ঞাকে কিভাবে নতুন করে লেখা হবে? আসলেই তো এটি ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটির কোনো সহজ উত্তর হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আজকের বিশ্ব ব্যবস্থায় যেখানে যুদ্ধ আর অর্থনীতি একে অপরের সাথে অদৃশ্য সুতোয় বাঁধা, সেখানে এই নতুন চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রাখা অত্যন্ত জরুরি। নতুন কোনো বিষয়, নতুন কোনো সোর্স এবং তার পিছনের অজানা সব কারণ নিয়ে এই গভীর বিশ্লেষণ আবারও ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত চারপাশের ঘটনাগুলোর পেছনের আসল মেকানিজমগুলো খুঁজতে থাকুন। সুয়েজ স্টুডিও বাংলা।